আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন কিন্তু বেশ গরম পড়েছিল, আর গরমের পরে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পরে বেশ দু একদিন কিন্তু ঠান্ডাই ছিল। তবে অতিরিক্ত গরম যেমন মানুষের শরীরকে খুব ক্লান্ত করে দেয়, আবার অতিরিক্ত বৃষ্টিও কিন্তু মানুষের অনেকটা ক্ষতি করে দেয়। বৃষ্টি শেষে আবারও কিন্তু দুদিন বেশ গরম পড়েছে, আর আমার ভিডিওটি কিন্তু বৃষ্টির দিনের ভিডিও। তো সবাই জানি বৃষ্টির দিনের ভিডিও শেয়ার করেছে, সবাই কিন্তু খিচুড়ি রান্না করা নিয়েই ব্যস্ত ছিল। তবে আমি একটু অন্যরকম আয়োজন করেছি। আমি ইলিশ পোলাও রান্না করছি, আর খুব সহজেই কিন্তু ঝটপট যেভাবে ইলিশ পোলাওটা রান্না করা যায় সেটাই শেয়ার করব। আর এভাবে ইলিশ পোলাওটা রান্না করলে ইলিশ মাছের যে ঘ্রাণটা ইলিশ পোলাওতে একদমই পারফেক্ট থাকে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। ইলিশ পোলাওটা রান্না করার জন্য আমি এখানে একটু জিরা বেটে নিচ্ছি। জিরার গুঁড়া আছে কিন্তু আমি জিরার গুঁড়াটা ব্যবহার করব না, একটু জিরা বেটে নিয়েছি। আর সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ বেটে রেখেছি। আর এই কাঁচা মরিচটা আমি কিছুটা ফেড়ে দিব, আর কিছুটা হচ্ছে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে বেটে নিয়েছি। তবে এখানে আপনারা চাইলে বাটা জিরা ব্যবহার না করে গুঁড়াও দিতে পারেন, তবে গুঁড়াটা পরিমাণে খুবই কম দিতে হবে। ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিলে সমস্যা নেই, কিন্তু জিরার গুঁড়াটা একটু কম দিতে হবে, যেহেতু ইলিশ মাছ জিরার গুঁড়াটা বেশি দিলে কিন্তু মাছের ঘ্রাণটা বেশি থাকবে না। মাছটা কিন্তু অনেক বড়, আমি এখানে আমার প্রয়োজন মতো সাইজ করে নিয়েছি। কয়েক পিস আস্ত রেখেছি আর কয়েকটা পিস হচ্ছে ছোট ছোট করে নিয়েছি। তো মাছগুলোকে আমি শুধু একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছি। তারপরে হচ্ছে সব ধরনের মশলার সঙ্গে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ। মাছে লবণটা মাখানো হয়ে গেলে আমি অন্য একটা পাত্র নিয়েছি। অন্য পাত্রে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা, সেই মশলাটা দিয়ে সঙ্গে হচ্ছে টক দই দিয়েছি। আর এই টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে দিতে হবে। টক দইটা যদি ফেটিয়ে না দিই তাহলে চুলার জালেতে দিলে দেখা যাবে যে ওইটা ছানা ছানার মতো হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না, আর ওর স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সব মশলা দেওয়ার পরে আমি এর ভিতরে একটু ধনিয়া গুঁড়া দিচ্ছি, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিব, একটু মরিচের গুঁড়া, আর টক দইয়ের ব্যালেন্স ঠিক রাখার জন্য 1 চামচের মতো একটু চিনি দিয়ে দিব। সব কিছু দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে মাছগুলো এর ভিতর দিয়ে হচ্ছে কিছু সময় রেখে দিব। তো অতিরিক্ত বৃষ্টি যেমন অনেকটা ক্ষতি করে, আর অতিরিক্ত গরমও মানুষের শরীরকে ক্লান্ত করে। কেন এ কথা বলেছি, আসলে যে বৃষ্টিটা হয়েছে আমরা কিন্তু ঢাকায় যারা আছি অনেকে কিন্তু বুঝতেই পারিনি কতটা বৃষ্টি হয়েছে। তবে আমাদের থেকে নিম্ন অঞ্চলে যারা আছেন তাদের কিন্তু বেশ ক্ষতি হয়েছে, আর যারা গ্রামে আছেন তাদেরও, যেমন আমাদের নিজেদেরই ঘের আছে, পুকুর আছে। তো যে পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কিন্তু বেশ ক্ষতি হয়ে গেছে, আমাদের এই ঘের এবং পুকুর ভেসে গেছে। তো ঘেরে পুকুরে কিন্তু মাছ ছিল, মাছগুলো ঘের যখন ডুবে যায় তখন তো মাছও ভেসে চলে যায়। বৃষ্টি যখন একভাবে হতে থাকে তখন কিন্তু সবাই বুঝতে পারে যে কার ঘেরের পার কতটুকু জেগে আছে আর কখন নেট ব্যবহার করতে হবে। আমাদের ওইদিকে কিন্তু ঘেরের পার যখন ডোবা ডোবা ভাব হয় তখন লাস্ট পর্যায়ে এসেও একটা পদক্ষেপ নেয়, যেমন নেট দিয়ে রাখে। তবে নেট দিয়ে রাখলেও দেখা যায় কি যে ঘেরের পার যদি তলিয়ে যায় তখন আর নেটে ওই মাছের যে ধাক্কাটা থাকে এটা আসলে ওইভাবে আটকানো যায় না। কিছুটা মাছ ভিতরে থাকলেও বেশিরভাগ মাছই হচ্ছে বের হয়ে যায়। তো এটা নিয়ে সবার মনটা খুবই খারাপ। আর এখানে যে শুধু মাছ সেটা না, দেখা যায় গ্রামে যেমন জায়গা থাকলে কিন্তু সবজি চাষ করে। তো ঘেরের পাড়েও যেমন মরিচ গাছ, তারপরে শসা গাছ, উস্তা গাছ, লাউ গাছ, যেহেতু শীত আসছে এখন কিন্তু লাউ গাছ লাগাবে, এভাবে কিন্তু গাছের ও ক্ষতি হয়ে যায়। তো চারিদিক দিয়ে দেখা যায় অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়, এতে কিন্তু মানুষের মন মানসিকতা আরও বেশি ভেঙে পড়ে।
ক্ষতি যা হবার হয়ে গেছে। আসলে গ্রামের বাড়িতে যারা এই ঘের বাড়ি নিয়ে একটা আশা ভরসা থাকে, অন্য কোনো সাইডের ইনকাম নেই, তখন কিন্তু তাদের এই ক্ষতিটা বিশাল বড় আকারের ক্ষতির কারণ হয়ে থাকে। তো তাদের কিন্তু একদমই মন ভেঙে যায়। তো আল্লাহকে বলি, আল্লাহ যেন তার বান্দাদের সব সময় কম ক্ষতির ভিতর দিয়েই যেন সীমাবদ্ধ রাখে, সবাইকে যেন ভালো রাখে। আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে একটা পাতিল নিয়েছি, পাতিলে তেল দিয়েছি আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রেখেছি। মাছটা রান্না করার জন্য আমি কিন্তু কিছু পেঁয়াজ বেটে দিয়েছি, আর বেরেস্তা করা এই যে পেঁয়াজটা, এটা আমি পরে ব্যবহার করব। বেরেস্তা করে উঠিয়ে রাখার পরে যে তেলটা ছিল, তেলটার ভিতরেই আমি মাছটাকে দিয়ে দিয়েছি সব মশলা সহ। বেরেস্তাটাকে ওঠানোর সময় আমি জালটা বন্ধ করে দিয়েছিলাম যেন তেলটা ঠান্ডা হয়ে যায়, কারণ গরম তেলে যদি আমি মাছটা ঢেলে দিতাম তাহলে কিন্তু মশলা ছিটে আসতো আর লেগে যাওয়ার ভয় থাকতো। তো লেগে যাওয়ার ভয়ে দেখা যাচ্ছে আমি মাছটাকে বেশি নাড়াচাড়া করতে যেতাম, তাহলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যেত। তবে এখানে তেলটা যে একদমই ঠান্ডা হয়ে গেছে তা না, হালকা গরম ছিল। সেই অবস্থাতেই আমি মাছটা ঢেলে দিয়েছি। এখন আমি জালটা ধরিয়ে দিয়েছি, আস্তে আস্তে জাল হচ্ছে আর হচ্ছে মাছগুলো আমি এপিট ওপিট করে রান্না করে নিব। মাছগুলোকে একদমই আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। রান্না হয়ে যাওয়ার পরে আমি এক এক করে মাছগুলোকে উঠিয়ে রাখছি। ইলিশ পোলাওটা রান্না করার জন্য আমি পোলাও চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরাতে রেখেছি। আর এখানে আমি নর্মাল সাধারণ যে পোলাও চালটা থাকে সেটাই ব্যবহার করেছি। কেউ চাইলে বাসমতি চালটাও নিতে পারেন, আর বাসমতি চালের পোলাওটা করলে আরও খেতে বেশি ভালো লাগবে। তবে আমার কাছে ছিল না, এজন্য আমি এই পোলাওর চালটা দিয়েই রান্নাটা করে নিয়েছি। তো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে চালগুলা দিয়ে চালটাকে এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে বেশ কিছু সময় একটু কষিয়ে নিব। তারপরে হচ্ছে ফোটানো গরম পানিটাই দিয়ে রান্না করে নিব। আমি এই পোলাওটা রান্না করার ক্ষেত্রে কোনো ধরনের ঘ্রাণের কোনো জিনিসই অ্যাড করিনি, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো কিছুই দিইনি, কারণ এগুলো দিলে দেখা যাবে ইলিশ মাছের যে ঘ্রাণটা এটা থাকবে না, তখন কিন্তু অন্য ধরনের একটা ঘ্রাণ চলে আসবে। এ কারণে আর বাটা মশলা আর শুধু মাছগুলো দিয়েই হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিয়েছি। যেহেতু মশলাটার ভিতরে চালগুলো দিয়ে দিয়েছি, তো চালগুলো অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু লেগে যাবে, কারণ মশলার ভিতরে চাল দিলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি কিন্তু বেশ কিছু সময় ধরেই এভাবে চালটাকে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই তো পানিটা দিয়ে দিয়েছি। সবার জন্যই হাঁড়ি ভর্তি করেই ইলিশ পোলাওটা রান্না করে ফেলেছি, কিন্তু দুঃখের বিষয় আমার ছেলে মেয়ে দুজনের কেউই ইলিশ মাছ খাবে না, শুধু এখান থেকে পোলাওটা নিয়েই খাবে। কারণ আনহা হচ্ছে ইলিশ মাছের ডিম খাবে, ইলিশ মাছ যদি ভেজে দেওয়া হয় তাহলে খাবে, না হলে সরিষা ইলিশ রান্না করলে খাবে, কিন্তু এভাবে যদি ইলিশ পোলাও রান্না করা হয় বা মাছ দিয়ে কোনো তরকারি রান্না করা হয় তাহলে সে খেতেই চায় না। আর আলিফ তো একদমই না, সে ভাজা হোক রান্না হোক বা যাই করি না কেন কোনোভাবেই সে খেতে চায় না, তার কাছে ইলিশ মাছের গন্ধটাই ভালো লাগে না। তো দুজনকে শুধু এখান থেকে রাইস দিয়েছিলাম আর ইলিশ মাছের ডিম হয়েছিল, তবে ইলিশ মাছের ডিমটা পছন্দ করে দুজনেই। ইলিশ মাছের ডিম দিয়েছিলাম আর হচ্ছে মাংস রান্না করা ছিল, সেটাই দুজনকে দিয়েছি। রাইসের পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি চুলার উপরে একটা তা রেখেছি রাইসটাকে দমে রাখার জন্য। আর এই তাওয়াটা দিলে দেখা যায় রাইসটা খুব সুন্দর হয়, নিচের থেকে ধরে যাওয়ার ভয় থাকে না। আর মাঝে মাঝে আমি ঢাকনাটা সরিয়ে রাইসটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই পর্যায়ে এসে তো কিছুটা বেরেস্তা অ্যাড করে দিয়েছি আর কিছুটা বেরেস্তা রেখে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে ওর উপর থেকে আবারও একটু বেরেস্তা দিয়ে দিব। বাসায় যেহেতু মানুষ বেশি, তো আমি এখানে 1.5 কেজি চাউলের পোলাও রান্না করেছি। পোলাওটা আমার রান্না করা কমপ্লিট। আমি এখন মাছগুলো এর উপর দিয়ে আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। আমার রান্নাটা আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে জানি না, তবে জানি আমি কিন্তু এখানে শেখাতে আসিনি। সাধারণত আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি, আর এভাবে রান্না করলে খেতে ভালো লাগে, জাস্ট এতটুকুই আপনাদের কাছে জানানো। তো যারা ভালো আছেন আমার থেকে, তারা তো আমার থেকে বেশি ভালো রান্না করেন আমি জানি। সাধারণ জ্ঞানের ভিতরে আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মাছগুলো দেওয়ার পরে যে মশলাটা ছিল, বাকি মশলাটাও আমি এভাবে ভাতের উপর দিয়ে মাছের উপর দিয়ে দিয়েছি।
ইলিশ পোলাও রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এর উপরে বাকি যে বেরেস্তাটা রেখেছিলাম সেই বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।